সবাই মিউট থাকেন। পরে পরে কথা বলবেন। মিউট ধানের রাখেন গান। নিজেদের। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে বেঙ্গলি। আমরা বাংলা বাংলা বলি, কিন্তু আমাদের সাবজেক্ট বেঙ্গলি, এবং সেটা হচ্ছে 3204। কালকে যে পেপারটা পরীক্ষা দিচ্ছেন, সরি, কালকে যে পরীক্ষাটা দিচ্ছেন সেটা হচ্ছে পেপার 1। পেপার 1 এর কোডটা হচ্ছে 3204 স্ল্যাশ হচ্ছে, কোডের কি জানি সমস্যা হয়ে গেছে, /01। ঠিক আছে, এটা হচ্ছে কোড কালকেরটা। 2 ঘন্টার পরীক্ষা। 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টা সময় পাবা। বলা আছে যে আধা ঘন্টা আগে গেট লক হয়ে যাবে, তার মানে যে যে সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলো আধা ঘন্টা আগে লক করে দিবে। ঠিক আছে, এবং পর্যাপ্ত সিকিউরিটি থাকবে। এখন পর্যন্ত বাংলাদেশে ইংলিশ মিডিয়াম পরীক্ষা, যে ও লেভেলের পরীক্ষাগুলো হয়, সেগুলো অনেক ফেয়ারলি হয়, অনেকটাই ফেয়ারলি হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেয়ারলি হয়। দুই একজন এক্সেপশনাল থাকতে পারে, বাট ফেয়ারলি হয় পরীক্ষাটা। বাংলাদেশ অন্য কারিকুলামের মতো না। তো পরীক্ষাটা ফেয়ারলি হবে। কোশ্চেন আসবে, আপনারা পরীক্ষা দিবেন, আধা ঘন্টা আগেই আপনারা ঢুকে পড়তেছেন, তার মানে সেই অনুযায়ী আপনি বাসা থেকে বের হবেন, যার যেখানে সেন্টার আছে। পানি নিতে পারবেন, কিন্তু পানির বোতলটা অবশ্যই ক্লিয়ার হতে হবে, মানে প্যাকেট ট্যাকেট থাকা যাবে না, শুধু পানিটা থাকা যাবে। আর বাকি সব ইনস্ট্রাকশন তো বলাই আছে, যে কি কি জিনিস নিতে পারবা, কলম পেন্সিল কি কি নিতে পারবে, এগুলো তো জানোই, ঘড়ি নেওয়া যাবে না। তো সেইভাবে যার যেখানে সেন্টার সেখানে 1 ঘন্টা আগে পৌঁছা যাবা, মিনিমাম 1 ঘন্টা আগে যেন ওইখানের আশেপাশে থাকতে পারো, ওভাবে যাবা। গরমটা প্রচন্ড পড়তেছে, কালকেও গরম থাকবে। তো সেই কথাটা মাথায় রেখে যাবা। 3টা বাজে পরীক্ষা শুরু, 2টার মধ্যে যাচ্ছ, তার মানে লাঞ্চ করে যেতে পারতেছো, লাঞ্চটা করে যাবা। ভালো করে লাঞ্চ টাঞ্চ করে তারপর যাবা। এমন খাবার খাও না যেটা খাইলে গ্যাস হবে, মানে যাদের গ্যাসের প্রবলেম হয় তারা এটা বুঝে সেভাবে যাবা। এটা হচ্ছে বেসিক কথাবার্তা। কারণ কালকে প্রথম পরীক্ষা, লাইফে ফার্স্ট টাইম বলে দিচ্ছ, বাংলা থেকে শুরু হচ্ছে। একটাই পজিটিভ ভাবনা রাখো, যে এই যে পরীক্ষাটা দিতেছো শেষ, তাই আর বাংলা লাগবে না। আসলেই লাগবে না। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলো, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে পড়লে একটা কোর্স থাকবে ফার্স্ট ইয়ারে, একটা কিংবা দুইটা ই থাকবে, ক্রেডিটের সাবজেক্ট থাকবে, 2-3টা প্রশ্নের উত্তর লিখতে হবে। যদি আমার সাথে কারো কমিউনিকেশন থাকে আমাকে জিজ্ঞেস করবেন, আমি হেল্প করবো, সমস্যা নেই। তো ওইটা বাদে আর লাইফে বাংলা লাগবে না, যদি বাইরে যান বাংলা পড়তে হবে না। তো সেইটা একটা পজিটিভ ভাবনা মাথায় রেখে পড়াটা মানে পরীক্ষাটা দিবেন, যে এটি তো শেষবারের মতো আছে, দেখি চেষ্টা করি কতটুকু ভালো পরীক্ষা আমি দিতে পারি। আমরা মোটামুটি শিওর যে চিঠি আসবে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। চিঠি ব্যাপারটা আসবে। তো আমি আগে চিঠিটা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। এক কথা আমি অসংখ্যবার বলছি, হাজার হাজার বার বলছি, তাও আবার বলতেছি লাস্টবারের মতো, যে চিঠিটা লিখবো আমরা, আমাদের এটা মাথায় রাখতে হবে, চিঠি আমি লিখতেছি সত্যি কথা, কিন্তু আসলে আমি পরীক্ষার কোশ্চেন অ্যান্সার লিখতেছি। এটা পরীক্ষার একটা কোশ্চেন, এবং সেটার অ্যান্সারটা আমাকে লিখতে হবে। এখানে 30 নাম্বার মার্কসের একটা কোশ্চেন, আমাকে 30-এর মধ্যে নাম্বারটা তুলতে হবে। একটু মিউট রাখেন সবাই নিজেদেরকে। তো এই 30টা নাম্বার যে তুলতে হবে, 30-এর মধ্যে আমি সর্বোচ্চ পেতে পারি 26, 25, 6 এরকম উঠবে। এর বেশি ওঠার পসিবিলিটি খুব কম। তো 26, 5, 6 ওঠানোর জন্য আমাকে কি করতে হবে, একটু ফর্মেটিভ ওয়েতে এগোতে হবে। চিঠি যেভাবে আমি শিখেছি, কিংবা আমি ছোটবেলা থেকে চিঠি আমাদেরকে যেভাবে শেখানো হয়েছে, ওগুলো কোনোটাই ভুল না, বাট ও লেভেলের কোশ্চেন হিসেবে ওইভাবে লিখলে হবে না। একটা জিনিস করবেন, যে প্রিয় বন্ধু, অনেকে বলে যে নাম লেখা যাবে না, রাইসা লেখা যাবে না। কেন লেখা যাবে না? চাইলেই লেখা যেতে পারে, তোমার নাম তো আর রাইসা না, তাই না? রাইসা চাইলেও লিখতে পারবে, অন্য নামও লিখতে পারবে। আবার ক যদি লিখতে চাও, ক লিখলা সমস্যা নেই, প্রিয় ক লিখতে পারো, সমস্যা নেই। স্যার, যেটাই দেখো, হ্যাঁ জি। আজকে খেলাধুলা নিয়ে একটু আইডিয়া দিন কিন্তু। আচ্ছা, দিবনে। আর প্রশ্ন আমি পরে নিবো, আগে এটা আমারটা শেষ করি, তারপর সবার কাছ থেকে একটা করে প্রশ্ন শুনবো, ঠিক আছে? তো তাহলে প্রিয় বন্ধু রাইসা ক, যে নামে আমি লিখতে লিখবো। উপরে তারিখ লিখতে মন চাইলে লিখবো, মন না চাইলে লিখবো না, কোনো সমস্যা নাই। না লিখলে নাম্বার কাটবে না, আমি গ্যারান্টি। যদি নাম্বার কাটে আমাকে তুলে দেবে, ঠিক আছে? নাম্বার কাটবে না। প্রিয় বন্ধু রাইসা ক, এখান থেকেই শুরু করবো। আশা করি ভালো আছি, ভালো আছো। একটু আশা বানানটা খেয়াল করবেন, দেখেন প্রথম ওয়ার্ডটা লিখতেছেন আশা। আশা মানে হোপ। তালিবস্যয় আকার, এ মানে স্বরে আকার, তালবস্যয় আকার, দন্ত সোনা। দন্ত দিয়ে যেটা লিখি সেটা হচ্ছে কোথাও যা, আশা, পৌঁছানো। ঠিক আছে? তো আশা করি ভালো আছো।
এটা বলার পর বেশি সময় নিবা না, বেশি বেশি ওয়ার্ড লিখবা না যে অনেক দিন তোমার সাথে যোগাযোগ নাই, এত এত আলাপের দরকার নেই। তুমি সরাসরি পয়েন্টে ঢোকার চেষ্টা করবে যে কোন পয়েন্টে তুমি চিঠিটা লিখতেছো। মানে চেষ্টা করবা ফার্স্ট বুলেট পয়েন্টটার অ্যান্সার গুলো কভার করার জন্য। টোটাল 12টা পয়েন্ট থাকবে, 4টা বুলেট পয়েন্ট থাকবে, যার ভিতরে 3টা করে সাব পয়েন্ট থাকবে। সেই 12টা পয়েন্টের উত্তরটাকে গুছিয়ে লেখার চেষ্টা করবা। কিভাবে লিখবা? ফার্স্ট পয়েন্ট প্যারাটা লিখে সব সময় একদম গ্যারান্টি আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে ফার্স্ট বুলেট পয়েন্টে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে কবে, কোথায়, কতদিনের জন্য, কাদের সাথে, এরকম জিনিসগুলো থাকবে। মানে ইনফরমেটিভ কোশ্চেন থাকবে। ইনফরমেটিভ কোশ্চেনের উত্তর হয় সবসময় ইনফরমেটিভ, জাস্ট ইনফরমেশনটা লিখে দিলেই হয়। যে কবে, 26 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, কোথায়, মিরপুরে, টাঙ্গাইলে, টঙ্গীতে, মানে একটা লোকেশন, কাদের সাথে, বাবা মা ভাই বোনের সাথে। মানে ইনফরমেশন গুলো জাস্ট এইটুকু করে লিখলেই হবে, পুরো লাইন লেখা লাগবে না যে এই এত তারিখ আমি তো মানে আমি টঙ্গীতে, টঙ্গীর এই জায়গায় গিয়েছিলাম, একটা আলাদা সেন্টেন্স করলাম, এত এত সেন্টেন্স করা লাগবে না। এই ফার্স্ট বুলেট পয়েন্টের উত্তরগুলো এই একটা লাইনের মধ্যে লিখে দাও, কোনো সমস্যা নেই। তুমি এই প্যারাটা করলা, এই প্যারাটা করার পরে সেকেন্ড প্যারাতে চলে যাও। সেকেন্ড প্যারাতে গিয়ে তুমি কি করবা? ওই যে সেকেন্ড পয়েন্টটা আছে, সেই সেকেন্ড পয়েন্টের উত্তরটা লিখবা। সেকেন্ড পয়েন্টের উত্তরগুলো কিন্তু থাকবে নর্মাল, খুব বেশি মানে ডিসক্রিপটিভ পয়েন্ট থাকবে না। থার্ড এবং ফোর্থটা থাকবে হচ্ছে ডিসক্রিপশনের জায়গা। তো তুমি যখন উপরের এক দুই ফার্স্ট এবং সেকেন্ড পয়েন্টটা কম লিখছো, তার মানে তোমার কাছে ওয়ার্ড যে জায়গা আছে। এখন তুমি একটু ডিসক্রাইব করবা যে গ্রামের বাড়িতে গিয়ে তোমার কি এক্সপিরিয়েন্সটা হয়েছিল, কিংবা ক্যাম্পিংটা করে তোমার কি এক্সপিরিয়েন্সটা হয়েছিল। এখন যদি এই যে বিশেষ করে আসওয়াদ লিখছিলা, তারপর আরো দু একজন দেখেছি একটু শর্টকাটে লিখে ফেলছো, এটা আমার কথা শুনে লিখছিলা, এটা তোমাদের দোষ না, আমি বলছিলাম। কিন্তু ওই জায়গাটায় গিয়ে তুমি দেখবা যে যেহেতু তোমার এক্সপিরিয়েন্সের কথাটা চিঠির প্রশ্নে বলা আছে যে তুমি এক্সপিরিয়েন্স শেয়ার করতেছো, তাহলে এক্সপিরিয়েন্সের কথাটা তুমি একটু ডিটেল লিখবা, একটু বাড়ায় লিখবা, ওই প্যারাটাতে একটু বাড়ায় লিখবা। সবকিছু লেখা শেষ হলে ওকে 12টা স্যার, পয়েন্ট ঠিক আছে। সুন্দর করে কভার করবা, প্রথম থেকে 12, টোটাল 12টা পয়েন্ট কি তুমি সিরিয়ালে লিখবা, এলোমেলো করবা। লেখার পরে আজ আর নয়, আরো কি কেউ আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার সেকেন্ড বুলেট পয়েন্ট এন্ড থার্ড ফোর্থ এইগুলো কি একটা প্যারায় হবে? এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে পুরো চিঠিটা 4 প্যারাতে করতে পারো, চাইলে তুমি চিঠিটা 3 প্যারাতে করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। কিন্তু ফার্স্ট মিনিমাম প্যারাতে হাউ তুমি মেনি? স্যার 2 লাইনের প্যারা কি হয়? কি কি বুঝলে? 2000 2 লাইনের প্যারা? হতে পারে, হ্যাঁ 2 লাইনের প্যারা তো হতেই পারে। আজ আর নয়, ভালো থেকো, এটা এখান দিয়ে শেষ করবা। শেষ লাইনটা ঠিক এরকম লিখবা, লিখে ইতি তোমার বন্ধু। এই যে এখন তোমরা কনফিউজ যে এখানে কি নাম লেখা যাবে, ইচ্ছা তুমি লিখতে পাইলে লিখতে পারবে। ইয়াস লিখলাম, ইয়াসি কি সবার নাম নাকি? আবার লিখতে চাইলে না, খ লিখতে চাইলে খ লিখলাম, সমস্যা নেই, আর কিছু লিখতে হবে না। হ্যাঁ রোদেলা বলেন। স্যার লেটার যদি আশা করি ভালো আছো আর শেষ যদি আজ আর নয় এই দুইটা দিন না করি তাহলে কি হবে না? তাহলে কি লিখবা? এই দুইটা না বলে কি লিখবা? I will figure out something but something different. মানে তুমি কেমন আছো? মানে এরকম না, লাইক একটু ডিফারেন্ট, বিকজ এটা তো সবাই লিখবে, তখন ক্লিশে লাগবে অনেক, তখন মার্কস আচ্ছা, কমে যাবে না এটা। না, এখন প্রিয় বন্ধু, 24 তারিখ আমি ট্যুরে গেছিলাম, জানো অনেক সুন্দর ছিল ট্যুরটা। এটা হইলো? হইলো না তো, একটা না স্যার, ইন্ট্রোডাক্টরি কথা ডিরেক্ট তো লিখতে হবে। ডিরেক্ট ঢুকে যাব না, গ্রিটিংটা একটু ডিফারেন্ট ভাবে দিব। আপনার মন চাইলে দিতে পারেন, কিন্তু এটা সেটা ভাই আপনি তুমি দিতে কিভাবে পারলে দিবেন। দাও না, সমস্যা কই? হ্যাঁ তো দিতে পারলে দাও, সমস্যা নেই, কিন্তু বেসিক ফরম্যাটটা এইটা। আশা করি ভালো আছে। আমরা চিঠি লিখলে, আমরা ইমেল লিখতে গেলে অটোমেটিক ডিয়ার স্যার কিংবা কারো নাম লিখলে প্রথম সাজেশনে এসে পড়ে, কিন্তু এখন তো তোমরা জানোই সাজেশনে এসে পড়ে যে দুই তিনটা লাইনই সাজেশনে আছে আসে। তো ওরকম তুমি আশা করি ভালো আছো, অপোজিট মানে অন্য অল্টারনেটিভ কিছু লিখতে চাইলে লিখতে পারো। বাট আমি বেসিকটা দেখালাম যেটা কমফোর্টেবল আমাদের জন্য, ঠিক আছে? কারণ আহ, আমরা এখন চাচ্ছি কমফোর্টেবল জোন থেকে পরীক্ষাটা দিয়ে আসতে। হ্যাঁ বলো। ইতি তোমার বন্ধু এখানে কোনো কমা হবে না? এই যে এখানে, এই যে এই বন্ধুর পরে কমা নাকি ইতির পরে কমা, এই যে এখানে হ্যাঁ হ্যাঁ, ইয়োর কোনো ইচ্ছা, কমা নাই। তোমার ইচ্ছা, দিলে হবে না দিলে হবে। ওকে। ঠিক আছে, এই আসার পরে দাঁড়িয়ে দিল, সমস্যা নেই।
খামটাম কিছু আঁকতে হবে না। আর এই কথাটা কাইন্ডলি, এই যে জাহাজ ইট মনে রাখেন, এটা এই পাশে লিখবেন না, এদিকে লিখবেন না, এটা এই পাশেই হবে, সব এই পাশে হবে, ঠিক আছে? এবং অবশ্যই 200 ওয়ার্ড লিখবেন না, 200 220 ওয়ার্ড লিখেন না প্লিজ। এর আগের ব্যাচে আমার কথা না শুনেও কিন্তু অনেকে স্টার পাইছে, 200 বেশি লিখছে। কিন্তু তারা কিভাবে পাইছে জানেন? তারা 200 বেশি চিঠি লিখছে, আবার রচনা লিখছে 300 400, মানে দুইটাই বেশি বেশি লিখছে। সেইটা একটা ব্যাপার। কিন্তু তুমি কি শিওর যে তুমি এত বেশি বেশি লিখতে পারবা? তুমি শিওর না, তাহলে কি দরকার রিস্ক না? আমি বলছি 200 নিচে রাখবা, তাহলেই তুমি 26 পাইতে পারবা। তো তাহলে এই চিঠির এই জায়গাটা দেখবা, এবং চিঠি আসবে, ইনশাল্লাহ চিঠি আসবে। চিঠির টপিকটা হবে এই রকমের যে কোনো কোথাও বেড়াতে গিয়েছো, কিংবা কোনো একটা সোশ্যাল ওয়ার্কের সাথে রিলেটেড কোনো একটা কিছু করেছিলা। হতে পারে বিয়ের অনুষ্ঠান, এমন হতে পারে যে তোমার কাজিনের বিয়েতে একটা কিছু হয়েছিল, সেটা নিয়ে চিঠি লিখছো। মানে খুবই সোকল্ড টাইপের টপিক আসবে চিঠিতে, ঠিক আছে? আর সেটা যদি না হয়, চিঠির টপিকটা যদি কঠিন হয়ে যায়, তাহলে অল্টারনেটিভ যেগুলো আছে সেখানে কোনো খুবই সহজ কিছু একটা দিয়ে রাখবে। তখন তোমাকে ডিসাইডটা করতে হবে যে চিঠির টপিকটা আমার কাছে কঠিন লাগতেছে, এই বিষয়টা নিয়ে আমি হয়তো বা লিখতে পারবো না। তখন তুমি অল্টারনেটিভ অপশনটাতে দেখবা যে অল্টারনেটিভ অপশনটা কি আছে। প্রতিবেদন আসতে পারে, রিপোর্ট রাইটিং আসতে পারে, হচ্ছে ডায়লগ রাইটিং, এবং আসতে পারে হচ্ছে ভাষণ, মানে হচ্ছে স্পিচ। এগুলো আমি একটু শর্টকাটে দেখা দিই, তাহলে আমাদের সময়, আমি ভাবছি আধা ঘন্টায় শেষ করবো, কিন্তু এখন হচ্ছে আধা ঘন্টায় শেষ শেষ করা কঠিন হয়ে যাবে। আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি তোমাদেরকে, তুমি একটু দেখো যে স্যার, ফরম্যাটটা আসলে। চিঠির টপিক গুলো একটু আরেকবার বলবেন কি কি আসতে পারে? এখন বলে কি লাভ, আমি তো আপনাকে দিয়েছি। দেই আমার নাই? তো ও আপনার তো, দিয়েছেন, সরি। কিন্তু আমি তো আপনাকে বুঝছেন, সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে, কারণ আমি দেখাচ্ছি, কিন্তু আমি কন্টেন্টই তো হারাই ফেললাম, স্যার নিচে চলে লাস্ট গেছে। ইয়ার তো প্রতিবেদন আসছিল, সো এই ইয়ার আসা পসিবল? না না, এখানে প্রতিবেদন আসার সম্ভাবনা কম, বিশেষ করে ভাষণ আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে? আমার যেটা মনে হয়, মানে আমার ওপিনিয়নের জায়গা থেকে, কোনোটাই আমি শিওর হয়ে বলতে পারতেছি না, কারণ এটা আমার পক্ষে শিওর হয়ে বলা সম্ভব না, ঠিক আছে? তারাও একটু দেখাই, আমি ফরম্যাট গুলো দেখি, সেটা কি আছে কিনা সেটাও যাই, এখানে কিচ্ছু নাই। রাখলাম। একটু দেখেন, এই যে সব, এটা তো অনেকের কাছে আছে। এই যে রিপোর্ট রাইটিং এর ফরম্যাটটা একটু জাস্ট দেখো, দেখে রাখো। এখন এগুলোতে ফোকাস করো না, মানে যে এগুলো তুমি এখন পড়বা বসে বসে, এই ভুলটা করো না, এটা ভুল। কারণ কি, তোমার যত তুমি পড়বা তত দেখবা যে আমি তো পারি না, আয় আয় আমি তো কিছু পাই না, এই আমি কিছু পাই না, আমি কিছু পাই না, এরকম ফিলিংসটা আসাটা খুবই খারাপ কথা এখন এই মুমেন্টে, ঠিক আছে? তো এটা আইনো না, আমি জাস্ট ফরম্যাটটা বলে দিচ্ছি, দেখো। এই যে রিপোর্ট রাইটিং এর ফরম্যাট, রিপোর্ট রাইটিং এ এগুলো আমি লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এই লিঙ্ক গুলো আমি দিয়ে দিব, তোমরা একটু লিঙ্ক গুলো নিয়ে নিও। তো তাহলে এইখানে রিপোর্টে তুমি জাস্ট একটা হেডলাইন দিবা। দেখো 4টা প্যারা করছি আমি, লাস্ট প্যারাটা একদম ছোট্ট একটা লাইন, তারপরে রিপোর্টারের নাম, সময়, তারিখ, এটা দিয়ে দিচ্ছি। তুমি রিপোর্টের নাম, ঠিকানা, সময়, তারিখ লিখে দিলা, আর একটা হেডলাইন দিলা যে কোন টপিকে আসবে। এখন যদি মনে হয় চিঠির তুলনায় রিপোর্টের টপিকটা সহজ, তাহলে তুমি রিপোর্টটা দিবা। তারপরে হচ্ছে ভাষণ, ভাষণের জন্য যে সুধী শব্দটা বারবার লিখছি, একটু অসুবিধা হচ্ছে একটু কম করার কারণে, কিন্তু জুম ইন করলে আবার পুরোটা দেখা যাচ্ছে না। এই যে সুধী, আমি সুধী দিয়ে লিখি, তাও খুব বেশি লিখি নাই। প্রথমে বলছি মাননীয় উপস্থিত শিক্ষক, প্রাণপ্রিয় সহপাঠীরা, এই সুন্দর বিকেলের শুভেচ্ছা জানাই, এরকম করে একটা যে ইন্ট্রোডাক্টরি কথা বললাম, তারপর সুধী লিখলাম। আরেকবার লিখছি সুপ্রিয় শিক্ষার্থী, এটা বারবার, মানে সুধী তুমি 2 3 বার লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এইভাবে তুমি শুরু করবা। ভাষণটা যেহেতু তুমি কোথাও দিচ্ছ, মাত্র 2টা ভাষণ আছে এখন পর্যন্ত লেভেলের, যে কটা কোশ্চেন পেপার আমরা খুঁজে পাই, সেখানে আমরা 2টা পেপার পেয়েছি, 2টা টপিক পেয়েছি, একটা 21শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে কম্পিউটার। তো এবং 2টা অনেক দূরের, একটা হচ্ছে 2015, একটা 2019। তাহলে সেই ক্যালকুলেশনটা যদি আমরা করি, তাহলে আমরা আইডিয়া করতে পারি যে 24 মেবি হতে পারে যে ভাষণটা আসবে। তাহলে ভাষণ আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, কম্পিউটার, তাহলে এবার আসতে পারে সোশ্যাল মিডিয়া, কিংবা হতে পারে পরিবেশ দূষণ, ঠিক আছে? স্যার, তাহলে সরি, শুনতে পাচ্ছ? হ্যালো? স্যার, চিঠি তো আসবেই তাই না?
হ্যাঁ, চিঠি আসবে, এটা এটা শিওর, মোটামুটি শিওর যে চিঠি আসবে। আমরা ওটাই তো ফোকাস করব, ওটাই তো দেখলাম। আর এটার পরে হচ্ছে সংলাপ, কথোপকথন সংলাপ একই জিনিস, সেটা যদি বলি। স্যার, সং- হ্যাঁ, বল। ভাষণের একটা বুলেট পয়েন্টের জন্য কি তিনটা লাইক ম্যাক্সিমাম ইনফো দেওয়া লাগবে? হ্যাঁ, প্রত্যেকটাই তো 12টা পয়েন্ট। এই যে এখানে যে ভাষণটা যদি আমরা দেখি, এই যে তিনটি অলরেডি লেখা আছে, তিনটি কারণ, তিনটি ভূমিকা, তিনটি পরামর্শ, তিনটি থাকবে। সবাইকে আরেকবার মনে করে দিচ্ছি যে তিনটি কথাটা কিন্তু তুমি উত্তরে লিখবা না। উত্তরে কিন্তু তুমি বলবা না যে আমার তিনটি পরামর্শ হলো। কোথাও চিঠি হোক, কোনো জায়গা হোক, কোথাও তুমি তিনটা লিখবা না যে আমার তিনটা হেল্প হচ্ছে এগুলো, এভাবে লিখবা না, তিনটা লেখা যাবে না, ঠিক আছে? আর হচ্ছে ডায়লগ রাইটিং, দেখো ডায়লগ রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু আমি এই যে, তোমরা পড়েছো অনেকে যে উপরে সিটিংসটা লেখা লাগে, যে কোন সিচুয়েশনে হচ্ছে এটা, এই ঘটনাটা লেখা হচ্ছে, ওগুলো না লিখলেও হবে। ওগুলো না লিখলে, আমি বলতেছি ওগুলো না লিখলেও হবে। তুমি জাস্ট দুজনের কথা, দুজনের নাম লিখবা, আর কন্টেন্ট লিখে লিখে যাবা। জাস্ট প্যাটার্নটা ঠিক রাখবা, যে ডায়লগ যেভাবে লেখা হয় ঠিক সেই প্যাটার্নটা ঠিক রেখে লিখে দিবা। রিপোর্টার আর তোমার কথা বলে, রিপোর্টার শুধু কোশ্চেন করবে, তুমি উত্তর দিবা। আর যদি দুই বন্ধু কথা হয়, তখন 12টা পয়েন্টকে দুই বন্ধুতে ভাগ করে দিবা। এইটা হচ্ছে পার্থক্য। এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, এগুলো অনেকবার বলা হয়েছে। তো আমরা এগুলো ব্যাকআপ হিসেবে রাখতেছি, কি আসবে আমরা জানি না, ঠিক আছে? এবং সেটা নিয়ে আমাদের টেনশনও নাই। আমাদের টেনশনটা হচ্ছে চিঠিটা যেন আমরা ঠিকঠাক মতো লিখতে পারি। তো চিঠির যেটা বললাম, তিনটা পয়েন্ট, এই কথাটা তুমি লিখবা না, কন্টেন্টটা ফোকাস করবা, 200 এর নিচে রাখবা, কাটাছিটা করবা না। যদি একটা বানান ভুল হয়, আমরা কি করি, অনেক ওভার রাইট করি, অনেক কলম দিয়ে বারবার কেটে দিই। অত বারবার কেটে দেওয়ার দরকার নেই, একটা টান দিয়ে কেটে দিলাম, বানানটা ভুল হয়েছে, তুমি বানানটা ঠিক করে দিচ্ছ, সমস্যা কি? ভুল যে হয়েছিল, এটা তো হইতেই পারে। তো ওইটাকে লুকানোর কিছু নাই যে ওটাকে একদম কেটে পুরা নাই করে দিব, কিংবা রস্যকার দীর্ঘকার কনফিউজ হয়ে আমরা ওভার রাইট করি। ওভার রাইট করার দরকার নেই, তুমি ফ্রেশ করে পাশে লিখি, সমস্যা নেই। কাটা ছিটাটা কম করার চেষ্টা করবো। 12টা পয়েন্ট যেটা আছে, সেই পয়েন্টের উত্তরগুলো আগে ভেবে নিব, যে এই উত্তরগুলো কি কি হতে পারে। আমি ইংলিশে ভাবি, সমস্যা নাই, পেন্সিল দিয়ে একটু নোট ডাউন করি খাতার কোনো একটা জায়গায় করে, তারপর চিঠিটা লেখা শুরু করি, তারপর ওইটা ইরেজ করে দিই। আমার সময় আছে, পেপার 1 নিয়ে টাইম ম্যানেজমেন্টের কোনো কোনো প্যারাই নেই, ঠিক আছে? তো এটা গেল চিঠিটার কথা। অবশ্যই চিঠি দিয়ে শুরু করবো, দিতে বসবা, চিঠি দিয়ে শুরু করবা, চিঠিটাই আগে লিখবা, ঠিক আছে? লেখার পরে তারপর তুমি পেপার 2 তে যাও, রচনাতে যাও, মানে সরি, পেপার 2 না, পেপার 1 এর সেকশন 2 তে যাও, রচনায় তারপরে যাও। এবার যদি একটু রচনায় যাই, আমি একটু বলে নিই, তারপর তোমাদের কাছ থেকে আবার প্রশ্ন নিই, ঠিক আছে? রচনার টপিকটাই যদি চাই আমরা, রচনা লিখতে গিয়ে আমরা খুব অসুবিধায় পড়ি যে রচনায় আসলে আমরা কি লিখবো। বুঝলাম ব্যাপারটা এইটাই, বিদ্যালয়ের প্রথম দিন, হ্যাঁ লিখলাম, বিদ্যালয়ের প্রথম দিন গেলাম, খেললাম টেললাম, একটু কেমন ভয় লাগতেছিল, তারপর ভালো লাগছে, তারপর মনে হলো বিদ্যালয়ে আসলে সুন্দর জায়গা, টিচার অনেক ভালো ব্যবহার করছে, শেষ। এইটুকু লেখা তো দুশো দেখা যাচ্ছে না, এরকম একটা কনফিউশন কিন্তু অনেকের মধ্যেই কাজ করে। তো এই কনফিউশনের কারণটা হচ্ছে আমাদের পড়ার অভাব, আমরা তো পড়ি নাই বেশি। তাই তো অনেক বাংলা টেক্সট পড়তাম, তাহলে এই ক্রাইসিসটা হতো না। কিন্তু এই দোষটা দিয়েও লাভ নেই, কারণ আমাদের তো এত বাংলা বই পড়ার টাইম কোথায় নাই। ইংলিশ বই পড়ে কুল পাচ্ছি না, মানে অন্য সাবজেক্ট পড়ে কুল পাচ্ছি না, বাংলা পড়ার সময় পাবো। এটা একটা লজিক্যাল কথা। তো দুইটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে, যে পড়ি নাই এখন সেটা নিয়ে তো আর ভেবে লাভ নেই। এখন দেখতে হবে যে পয়েন্ট গুলো আসলো, সেই পয়েন্ট গুলো, যে রচনাগুলো আসলো, এর মধ্যে আমি কোনটা পিক করতে পারি। এই কাজটা আমরা করবো না, যে ভুল রচনা লিখতে শুরু করে কেটে দিয়ে পরে আরেকটা রচনা লিখবো। এই কাজটা কাইন্ডলি কাইন্ডলি কেউ করবা না, এটা করাটা কিন্তু খারাপ। তো তাহলে আমরা তিনটা রচনা থাকবে, 3, 4, 5, 3, 4 এবং 5, তিনটা রচনা থাকবে আমরা জানি। 1, 2 উপরে দুটো জিনিস থাকবে। এই 3, 4, 5 এর রচনায় মোটামুটি আমি তোমাকে যে আইডিয়াটা দিতে পারি, সেই আইডিয়াটা দিয়ে, দুইটা টপিক আমি পেয়েছি, দুইজনে বললে ফেলছে অলরেডি, সেই দুইটা টপিক নিয়ে একটু কথা বলতেছি। তো একটা রচনা থাকবে ব্যক্তিগত রচনা। ব্যক্তিগত রচনা মানে হচ্ছে রাইটার যিনি লিখতেছেন, তিনি তার কোন একটা মেমোরি, মানে স্মৃতি, অথবা কোন একটা এক্সপিরিয়েন্স, কোন একটা অভিজ্ঞতা, অথবা তার প্রিয় অপ্রিয়, লাইক ডিসলাইক, ডিসলাইক নিয়ে কখনো আসে না, লাইক নিয়ে আসে, প্রিয় বিষয়, এরকম রিলেটেড কোন একটা রচনা অবশ্যই আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? তো তাহলে স্মৃতি যদি হয়, মেমোরি হয়, অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স, প্রিয় মানে হচ্ছে লাইক করে, এরকম সবগুলো জিনিস হচ্ছে রাইটার যে লিখতেছে তার পার্সপেক্টিভ থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে। এই রচনার একটা অসুবিধা হচ্ছে হলো গিয়ে, এই রচনায়
ইনফরমেটিভ ভুল তেমন ধরা হয় না, যেমন তুমি ডকুমেন্টসে কি করলা না করলা সেই ইনফরমেটিভ ভুলটা ধরা হয় না, যেগুলো অন্য রচনাগুলোতে ধরা হয়। তো এখান থেকে তুমি নাম্বারটা একটু বেশি পেতে পারবা। এটা ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই রচনাটার, ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই রচনাটা ম্যাক্সিমাম মানুষ লিখবে, মানে বেশিরভাগ মানুষ এই রচনা, যখন ম্যাক্সিমাম মানুষ একটা রচনা লেখে তখন সেই রচনায় নাম্বার তোলাটা একটু কঠিন হয়ে যায়, কারণ তুমি যতটা ভালো করে লিখছো তোমার থেকেও ভালো করে কেউ না কেউ লিখছে। আর যে দুইটা রচনা মানুষ স্কিপ করে গেছে সেইটা রচনাটা যখন যারা লিখছে টিচারের কাছে একটু ইমপ্রেশন লাগে যে বা এই টপিকটা নিয়ে লিখছে, ঠিক আছে তাহলে এই টপিকটা দেখি তো কি লিখলো। তখন ওই টপিকটা মোটামুটি ভালো পারলে নাম্বারটা দ্রুত এই ব্যক্তিগত রচনা থেকে ওই রচনাটার নাম্বারটা তাড়াতাড়ি তুলে ফেলা যায়। কিন্তু এইটা শুনে কেউ পণ্ডিতি করে না, কাইন্ডলি এর আগের ব্যাচে করে ধরা গেছে যে এই ব্যক্তিগত রচনা বাদ দিয়ে কঠিন বিষয়টা নিয়ে লেখার চেষ্টা করেছে। কঠিন বিষয়টা তুমি জানো না, তুমি সেটা নিয়ে কেমনে লিখবে? যেটা জানো না কিংবা 2 লাইন জানো সেটা নিয়ে তো তুমি লিখতে পারবে না। তাই আমি বলবো পজিটিভ নেগেটিভ সবকিছু কম্পেয়ার করে কালকের সিচুয়েশন অনুযায়ী, এবং আমি তোমাদেরকে যে কয়জনকে চিনি ম্যাক্সিমাম যারা আছে সবাই কি মোটামুটি আমি সামনাসামনি চিনি, কয়েকজন শুধু মত দিচ্ছে তাদের বেশি ভালো করে চিনি না, কিন্তু বাকিদেরকে বেশ ভালো মতোই চিনি। তো যাদেরকে ভালো মতো চিনি তাদেরকে এটা বলতে পারি যে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই, কালকের জন্য কোনো এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। এবং এটা যেহেতু একবার দিবা পরীক্ষা, এ লেভেলে বাংলা নাই, সেহেতু কোনো এক্সপেরিমেন্টের দরকার নাই। যে ফরম্যাটে গেলে তুমি সেফ জোনে থাকবা সেই ফরম্যাটে যাও, মানে ব্যক্তিগত রচনাটা লেখো। হতে পারে যে নৌকা ভ্রমণ, হতে পারে যে তোমার দেখা একটি বৈশাখী মেলা, হতে পারে যে একটা গ্রামীণ একটা গ্রামে ভ্রমণের অভিজ্ঞতা, হতে পারে একটা ঐতিহাসিক জায়গা। এখন দেখো ঐতিহাসিক জায়গা মানে অনেকে বুঝবে না, ঐতিহাসিক জায়গা মানে হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস। পাহাড়পুর হতে পারে, ময়নামতি হতে পারে, তারপরে দিনাজপুরের প্রান্তজির মন্দির আছে, খুলনাতে বাগেরহাটের এই সাত গম্বুজ মঠ আছে, এরকম কোন একটা জায়গা তোমার হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে তুমি জানো, ওরকম একটা হিস্টোরিক্যাল প্লেস ঘোরা নিয়ে তুমি লিখবে। এখন বলতে পারো স্যার কি লিখবো, কি লিখবো? ওই জায়গাটা তুমি গেছো, ওই জায়গাটা সম্পর্কে একটু বর্ণনা দিলা। জানার মধ্যে লিখতে হবে, একদম র্যান্ডমলি লেখাটা টাফ হয়ে যাবে। জানার মধ্যে লিখবা, লেখার পর ওইখান থেকে তুমি কি শিখলা কিংবা তোমার কি অনুভূতি হলো, সবার সাথে গিয়ে তোমার কেমন লাগে, এরকম বেস করে তুমি কিছু ব্যক্তিগত রচনা লিখবা। ব্যক্তিগত রচনার জন্য কিন্তু সেইভাবে বুলেট পয়েন্ট গুলো বানানো কঠিন, কারণ যেহেতু এইটা ইনফরমেটিভ না। আর তোমরা যেভাবে লেখো ম্যাক্সিমামে যে গল্পের আকারে লেখো, হ্যাঁ সমস্যা নেই গল্পের আকারে লেখো, কিন্তু ইন্ট্রোডাকশন একটু ডিফারেন্ট করো। যে আছে একটি বাস ভ্রমণের অভিজ্ঞতা, ধরো একটা বাসে করে তুমি বেড়াতে গেছিলে, এই বাস ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তুমি লিখবা। তাহলে তুমি একটু ভ্রমণ নিয়ে লেখো, যে ভ্রমণ মানুষ কেন করে, মানুষ প্রয়োজনে কিংবা আনন্দের জন্য এক জায়গা থেকে আরেক জায়গাতে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাকে আসলে ভ্রমণ বলে। এই ভ্রমণটা অনেক ভাবে হতে পারে, রাস্তা দিয়ে গাড়ি দিয়েও হতে পারে, আকাশ দিয়ে প্লেন দিয়েও হতে পারে, পানি দিয়ে নৌকা জাহাজ দিয়েও হতে পারে। তো মানুষ বিভিন্ন ভাবে ভ্রমণ করে, আমি জীবনে অনেক রকম ভাবে ভ্রমণ করেছি। তবে একটি বাসের ভ্রমণের স্মৃতি আমার সবসময় মনে থাকে, মনে পড়ে, কিংবা ওই বাস ভ্রমণটা আমার জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। বলার পর তুমি তোমার বাস বাস ভ্রমণের গল্পটা তুমি যেটা লিখতা শুরু হলে তুমি যেভাবে লিখতা সেভাবে তুমি লেখা শুরু করে দিবে। ঠিক আছে, লেখা শুরু করে দেওয়ার পরে হলো গিয়ে পুরো এন্ডিংটা যাবা, এন্ডিংয়ে গিয়ে তুমি কনক্লুশন দিয়ে এইভাবে কনক্লুশনটা দিবা যে এইটা এটা খুব মেমোরেবল, এই স্মৃতিটা আমি কখনোই ভুলবো না, জীবনে এরকম স্মৃতি হয়তো বা বারবার আসবে না, কিন্তু আমি চাই এরকম সুন্দর সুন্দর ভ্রমণ আবার করতে, আরো ভ্রমণ করতে, অথবা আমি বাসে করে অন্য দেশ ভ্রমণ করতে চাই। এরকম একটা কিছু দিয়ে তুমি তোমার কনক্লুশন, তোমার একটা হোপ দিয়ে তুমি এই রচনাটা শেষ করবা। তো এইভাবে করে প্রত্যেকটা ব্যক্তিগত রচনায় ইন্ট্রোডাকশনের চেষ্টা করবা, সরাসরি টপিকে না ঢুকে ওই কন্টেন্টটা কি সেই জিনিসটা নিয়ে একটু ইন্ট্রোডাক্টরি কথা লেখার, বানায় লেখো, সমস্যা নেই। যে আমি বললাম ভ্রমণ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, হয়তো বা বইতে এরকম ভাবে লেখা নাই, সমস্যা নেই, আমি যেটা বলছি এটাও সমস্যা নেই, বইতে যেটা লিখছে ওটাও লিখতে পারো। তো ওভাবে করে 3টা প্যারা দিয়ে, অ্যাটলিস্ট 3টা প্যারা দিয়ে রচনা লিখতে হবে, 4টা 5টাও কম করতে পারো। তো এটা গেল ব্যক্তিগত রচনা। তারপর হচ্ছে বস্তুনিষ্ঠ রচনা, এটাকে আমি বস্তুনিষ্ঠ রচনা বলি। এটাকে হচ্ছে টপিক বেস, এটাকে ইনফরমেটিভ আমরা বলতে পারি, সরি টপিক বেস। ঠিক আছে, টপিক বেসড রচনা মানে কি, যেটা কোনো কন্টেন্টের উপর মানে টপিকের উপর বেস করে, যে বাংলাদেশের পোশাক শিল্প, বাংলাদেশের পর্যটন শিল্প, ইন্টারনেট, পরিবেশ দূষণ। আমার কাছে খুব মনে হচ্ছে পরিবেশ দূষণ কন্টেন্টটা কিংবা
গ্লোবাল ওয়ার্মিং কন্টেন্টটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু গ্লোবাল ওয়ার্মিং কন্টেন্টটা বৈশ্বিক বৈশ্বিক উষ্ণায়ন এই টপিকটা একটু কঠিন, এত কঠিন দিবে বলে আমার মানে আমি আশা করতেছি এত কঠিন দিবে না। একটু তাও লিখে রাখি, একটু শিখে রাখো এটা, বৈশ্বিক উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিং, তাপমাত্রা বেড়ে যাচ্ছে পৃথিবী। দেখো তুমি যদি এই বৈশ্বিক উষ্ণায়ন কথাটা বুঝতে পারো যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তাইলে কিন্তু তুমি লিখতে পারবে মোটামুটি যে টেম্পারেচার কেন বাড়তেছে, আমরা জানি এইটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কেন বাড়তেছে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এটা দিয়ে তো তুমি 100-150 বার লিখে ফেলতে পারবে। আর একটু ইন্ট্রোডাকশন কনক্লুশন একটু কোন রকম করে কিন্তু তুমি এই রচনাটা তোমার লিখতে পারবে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু লিখতে পারবে। ঠিক আছে, বানানের চিন্তা করে লাভ নাই, এখন আর তুমি কি আমরা বানান শিখবে, বানান শেখার তো দিন নাই। তো বানান নিয়ে টেনশন করা লাগবে না, লেখা লেখা নিয়ে টেনশন করতে হবে যে আমি কমপ্লিটলি লিখতে পারতেছি কিনা। একটা রচনা আমি জাস্ট আধা পেজ লিখে দিয়ে আসলাম, এটা তো হতে পারে না, এটা লিখলে তো নাম্বার অনেক কমে যাবে। যদি আমি 60-তে 30 পাই, আমার পুরো রেজাল্টটা ফল হয়ে যাবে। আমাকে 60-তে 45 পেতে হবে অ্যাটলিস্ট, 45-46 অ্যাটলিস্ট পেতে হবে। সর্বোচ্চ 50-র উপরে যাওয়া যায়, 50-র উপরে যাওয়ার চেষ্টা করতে হবে। তো তাইলে লেখাটা হচ্ছে আমাদের টার্গেট। তো টপিক বেস হচ্ছে এরকম কোন একটা কন্টেন্ট নিয়ে, ইন্টারনেট, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া, বৈশ্বিক উষ্ণায়ন, তারপরে হতে পারে যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, এগুলো আসবে না আশা করি। তো এরকম টপিক গুলো যেগুলো আসে, সেই টপিক গুলোর ক্ষেত্রে বস্তুনিষ্ঠ টপিকের ক্ষেত্রে কালকের জন্য আমি যেটা বলবো, আমার মনে হয় যে টপিক আসতে পারে, সেই টপিকের ক্ষেত্রে তুমি দেখবা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই দুটাকে ফোকাস করবে, যে এই জিনিসটার সুবিধা কি কি, এই জিনিসটার অসুবিধা কি কি, এটা কি কি ক্ষতি করে, এরকম বা এই দুটা ডিসকাশন আনার চেষ্টা করবা। এবং মনে রাখবা যে টপিকটা আছে সেই টপিকটা অবশ্যই ইম্পর্টেন্ট, মানে সেটাকে তুমি যদি বলো এটা বাদ দিয়ে দাও, সোশ্যাল মিডিয়া আমাদের ইউজ করা বাদ দিয়ে দাও, এটা ভুল কথা। আমরা এইভাবে লিখতে পারি না, আমরা বলতে পারি সোশ্যাল মিডিয়াকে আমরা লিমিটেড ইউজ করবো। এটা সাইবার নিরাপত্তা, সাইবার সিকিউরিটি ব্যাপারটা কি, সাইবার নিরাপত্তা এটা কি, এটা সম্পর্কে আমাদেরকে এডুকেটেড হতে হবে, আমাদের বুঝতে হবে। কিন্তু আমি সব সোশ্যাল মিডিয়া থেকে ডিসকানেক্টেড হয়ে যাবো, এটা সলিউশন না। তো ওইভাবেই তোমাকে কমেন্টটা লিখতে হবে যে আমরা বুঝে শুনে এটা ব্যবহার করবো, এমন কিছু করবো না যেটা ইথিক্যালি রং। এরকম কমেন্টের উপর বেস করে রচনা, এই বস্তুনিষ্ঠ রচনাটা লিখতে হবে, কিছুটা ইনফরমেশন দিতে হবে। তো এই টপিকটা ট্রাই করবো যে আমরা এই টপিকের রচনাগুলো না লেখার। ইন্টারনেট, কম্পিউটার, সোশ্যাল মিডিয়া হলে আমরা লিখতে পারবো, বাট এর বাইরের টপিক গুলো যদি এসে পড়ে, একটু আননোন টাইপের টপিক যদি এসে পড়ে, তাইলে ওখানে আমরা হাত দিব না, দরকার নেই আমাদের হাত দেওয়ার। ঠিক আছে, এরপর একটা হচ্ছে মতামত রচনা। মতামত ধর্মী রচনা মানে ওপিনিয়ন বেসড রচনা। এটা এখানে সহজ কথা হচ্ছে যে তোমার মতামতটা দিতে হবে, তুমি এই কথাটার সাথে এগ্রি নাকি ডিসএগ্রি, প্রথমে এটা বলে দিতে হবে। বললো যে টাকা থাকলে সুখী হওয়া যায়, এরকম টপিক দিবে না। এখন এখন দিলে দিবে হচ্ছে ধরো পড়াশোনার পাশাপাশি ধরো কো এডুকেশনের প্রয়োজনীয়তা, মানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর প্রয়োজনীয়তা, যে আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি অন্যান্য লাইফ স্কিল গুলো শেখা উচিত। এগ্রি অর ডিসএগ্রি। তো তুমি তুমি একটু এই লাইফ স্কিল ব্যাপারটা কি, বলো পড়াশোনাটা কেন ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে একটু কথাবার্তা দিচ্ছে একটা বলে, তারপর তোমাকে বলতে হবে আমি এই কথার সাথে একমত কিংবা আমি এই কথার সাথে দ্বিমত, মানে তোমার অবস্থানটা বলে দিতে হবে। বলে দেওয়ার পর তুমি লজিক দিবা, এর পরের প্যারা থেকে তুমি লজিক দেওয়া শুরু করবে যে কেন তুমি এটার সাথে এগ্রি করতেছো, যে আসলে কেন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্ট, সেটা আমাদের পড়ালেখার জন্য, হায়ার স্টাডির জন্য, দেশের বাইরে যাওয়ার জন্য, স্কলারশিপের জন্য ইম্পর্টেন্ট। একটা গেল, আরেকটা কি, এই যে যদি খেলাধুলা হয় কিংবা গান বাজনা হয়, এটা আমার যে ট্যালেন্টের একটা শো করতে পারবো, এটা দিয়ে আমি একটা জব নিতে পারবো, আমার ব্যক্তিগত ভাবে আমি হ্যাপি হতে পারবো। আর যদি সেটা খেলাধুলা হয় তাহলে আমি ফিজিক্যালি ফিট থাকবো। এই যে ফিট থাকা, তুমি যদি ফিট শব্দটা লেখো তাহলে কিন্তু অসুবিধা নাই, কিন্তু বেশি বেশি ইংলিশ লেখা যাবে না। দুই একটা শব্দ আমার মনে করতেছে না, আমি ইংলিশ লিখে দিলাম বাংলাতে ফয়রশি তফিক, ঠিক একটু একসেপ্টেবল, কিন্তু বেশি বেশি না। একসেপ্টেবল শব্দটা তুমি একসেপ্টেবল এইভাবে লেখা যাবে না, এটা মেনে নেওয়া যায়, একসেপ্টেবল মানে মেনে নেওয়া যায়, তাহলে এখানে কিন্তু মেনে নেওয়া যায় কথাটা লিখতে। মানে হঠাৎ হঠাৎ দু একটা শব্দ তুমি বাংলা থেকে ইংলিশটা লিখতে পারবা। তো মতামত ধর্মী এরকম তুমি ওপিনিয়নটা দিবা, দেওয়ার পরে অন্য তোমার অপোজিট লোকেরা কি বলে সেটা তুমি একটু লিখে দিবা, যে কিন্তু এই কথার সাথে অনেকে ডিসএগ্রি করে, তারা মনে করে এটা 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 এটা, কিন্তু পরে আবার তুমি তাদের কাউন্টার দিবা যে কিন্তু আসলে তাদের এই আইডিয়াটা রং, কারণ হচ্ছে আবার একটা লজিক দিয়ে কনক্লুশন দিয়ে দিবা। মানে তুমি শেষ পর্যন্ত তোমার কথাতেই স্ট্রিক্ট থাকবা যে আমি যেটা বলতেছি হ্যাঁ এটা ঠিক মানে ঠিক, আমি বলতেছি এটা ভুল মানে ভুল। এরকম ভাবে পুরো রচনার টোনটা এরকম রেখে
রচনাটা লিখে দেবা, এই 3 রকমের রচনা আসবে। এবং আমি তোমাদের এইটা নিশ্চয়তা দিচ্ছি যে 3টার মধ্যে একটা না একটা খুব সহজ থাকবে, সহজ একটা না একটা থাকবে। তো দেখে নিবা যে তুমি সেটা লিখতে পারো কিনা। র্যান্ডমলি গল্প লেখো না, আমার কাছে একটাই রিকোয়েস্ট খালি যে গল্প লেখা শুরু করো। টপিকটা নিয়ে একটা ইন্ট্রোডাকশন লেখো, অল্প একটু হোক, 2-3 লাইন হোক, লেখো, তারপর তুমি গল্পটা লেখো। তারপর কনক্লুশনে গিয়ে একটা ওপেন একটা কমেন্ট করো, পুরো গল্পটার উপর একটা কমেন্ট লিখতে হবে। তাহলেও তোমার নাম্বার অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে? ওইটা করো। এইটা হচ্ছে আমার রচনা নিয়ে মোটামুটি বলা। রচনার জন্য অবশ্যই হাতে 1 ঘন্টা 10 মিনিট রাখতে হবে, মানে 3টাতে পরীক্ষা শুরু হলো, তুমি 3টা 50-এর মধ্যে তোমার চিঠি লেখা শেষ করে ফেলতে হবে সুন্দর করে। তারপর 3টা 50 থেকে 5টা পর্যন্ত তুমি হচ্ছে রচনাটা লিখবা, সুন্দর করে লিখবা। আগে প্ল্যানিং করে নিবা কি কি লিখতে পারো, প্ল্যানিং করে নিবা, করে তারপর তুমি রচনাটা লিখবা। রচনা আগে ভাববা যে কোনটা লিখবা, তারপরে প্ল্যানিং করবা, তারপর লেখা শুরু করবা। 2 ঘন্টায় পসিবল, সুন্দর করে লেখা পসিবল। আচ্ছা রোদেলা, আমরা প্রশ্ন নিব, কিন্তু আমাদের আরেকটু রিজয়েন করতেই হচ্ছে। আমি ভাবছি আমি 10টায় শেষ করতে পারলাম না, মোটামুটি বললাম। এবার আমি তোমাদের প্রশ্নগুলো নিব, একটু রিজয়েন করবো, ঠিক আছে? কিন্তু রিজয়েন করতে তো আবার অসুবিধা, কারণ হচ্ছে 10 মিনিটের 10 মিনিট ব্রেক ওয়েট দিতে করতে হবে। হবে। 10 মিনিটের স্যার ব্রেক দিতে গুগল হবে। মিটে ক্লাস নেন? কি কি বুঝি নাই? গুগল মিটে? গুগল মিটে যে আর করবো, আমার তো Google অনেকজনকে পাঠাতে হবে, এতজনকে আমি কিভাবে পাঠাবো? ওকে স্যার, আচ্ছা 10 মিনিট ব্রেক নেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি এখানে চ্যাট বক্সে কি গুগল মিটের লিঙ্কটা দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, যাবে। পারবেন। তাইলে সবাই নিয়ে হুম নিতে পারবে, ঠিক আছে? আমি সবাই একটু গুগল মিট কেমনে আনবো? আচ্ছা এটা অফ করে নিই। আচ্ছা স্যার